প্রবাসের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। কোনো একক দেশের পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় উল্লেখ করে মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমৃদ্ধির জন্য মালদ্বীপের সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে দেশটির জাতীয় সংসদ পিপলস মজলিসে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বারবার হত্যা চেষ্টার পরও গেল এক দশকে দেশকে উন্নয়নশীলের কাতারে নেওয়া তাঁর জন্য বড় পাওয়া বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় বিকেলে দেশটির জাতীয় সংসদ পিপলস মজলিসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির স্পিকার মোহাম্মদ নাশিদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালদ্বীপের পার্লামেন্টে। সংসদের প্রবেশমুখে পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তিনি। দেশটির সংসদের পক্ষ থেকে এ সময় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে নৌকার একটি চিত্রকর্ম উপহার হিসেবে তুলে দেন স্পিকার মোহাম্মদ নাশিদ। পিপলস মজলিসে দেশের স্বাধিকারের আন্দোলন ও পরবর্তীতে তার সংগ্রামের গল্প তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, বারবার হত্যা চেষ্টা করলেও দেশ সেবার ব্রত থেকে কখনো সরে আসেননি তিনি। It is my greatest satisfaction that today Bangladesh has won acclaim for establishing democracy and pluralism. In continuation of our development journey, we have to transform Bangladesh into a middle-income country by 2021. কোনো একক দেশের পক্ষে উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে দেশটির সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে সুযোগ নেয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। Bangladesh is thriving with possibilities and potentials. We hope Bangladesh and Maldives would tap the complementarities. Our warm and friendly relations will further be consolidated. এছাড়া আগামীতে দুই দেশের সম্পর্ক বাণিজ্যিক ও অন্যান্য খাতেও আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সরকার প্রধান শেখ হাসিনা। Long live Bangladesh Maldives friendship. দেবাশিস রায়, সময় সংবাদ। এর আগে মালদ্বীপের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর করার আগ্রহ দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিতে প্রথমবার দ্বিপক্ষীয় সফরে গিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম সালির সঙ্গে বৈঠকের পর দুদেশের মধ্যে 3টি সমঝোতা ও চুক্তি সই হয়। সমঝোতা অনুযায়ী বাংলাদেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেবে মালদ্বীপ। এছাড়াও মালদ্বীপের নাগরিকদের ভিসা ছাড়া বাংলাদেশে ভ্রমণের বিষয় সহ সরাসরি আরও ফ্লাইট চালুর বিষয়েও আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় উদ্যোগে মালদ্বীপে গিয়ে সফরের দ্বিতীয় দিন সকালে শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছান। সেখানকার জামহুরি মাইডেন মালেতে সামরিক কায়দায় প্রধানমন্ত্রীকে সালাম জানান প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। রীতি অনুযায়ী বাজানো হয় দু দেশের জাতীয় সঙ্গীত, ছিল গান স্যালুটের আয়োজনও। বর্ণাঢ্য এই অভ্যর্থনা পর্বে উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনা উপভোগ করেন ইব্রাহিম সোলি ও শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। রীতি অনুযায়ী পরিদর্শন বইতে স্বাক্ষরের পর দুই শীর্ষ নেতা একান্ত বৈঠক করেন। পরে আনুষ্ঠানিক বৈঠকে দু দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট সোলি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত সমঝোতায় সই করে দু দেশ। পাশাপাশি যুব ও ক্রীড়া খাতের উন্নয়নে স্বাক্ষরিত হয় আরেকটি সমঝোতা। এছাড়া দ্বৈত করারোপ পরিহারের চুক্তিতেও সই করেছে ঢাকা মালে। দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে সৌহার্দ্যের নিদর্শন স্বরূপ এবারের সফরে দ্বীপ রাষ্ট্রটিকে 13টি সামরিক যান উপহার হিসেবেও তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে দুই শীর্ষ নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় মালদ্বীপের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান। We acknowledge Bangladesh's significant contribution to Maldives in the areas of health, higher education, human resource development. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের বৈঠক ফলপ্রসূ। আগামীতে দেশটির সঙ্গে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক ত্বরান্বিত করার সুযোগ তুলে ধরেন তিনি। জানান, বাংলাদেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পাবেন মালদ্বীপের নাগরিকরা। Its growing manufacturing capacity
Bangladesh would be able to supply many quality products to the Maldives at a competitive price. এছাড়া দেশটিতে অবৈধভাবে অভিবাসী হওয়া বাংলাদেশিদের বিষয়েও প্রেসিডেন্ট ইব্রাহিম সোলির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সরকার প্রধান শেখ হাসিনা। Honorable Ministers of Bangladesh. দেবাশিস রায়, সময় সংবাদ। Esteemed দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আর ফেব্রুয়ারির মধ্যেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে জানিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপিকে সংলাপে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি ডাকা সংলাপকে ঘিরে রাজনীতির মাঠে আবার উত্তাপ। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে কথা বলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপকে স্বাগত জানাতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ শুরু করেছেন সব দলের সাথে আলাপ আলোচনা, এটি গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই এটি করা হচ্ছে। অন্যদিকে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবসের আলোচনায় নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপিকে অহেতুক বিভ্রান্তি না ছড়িয়ে রাষ্ট্রপতি ডাকা সংলাপে আসার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এখন আমাদের নির্বাচন কমিশন গঠন করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। মহামান্য রাষ্ট্রপতি যে সংলাপের আহ্বান করেছেন সব রাজনৈতিক দলগুলো অংশ নেবে। আমার বিএনপির প্রতি আহ্বান থাকবে, আপনারা অংশ নিন, কিন্তু এটা নিয়ে অহেতুক নেতিবাচক কথা বলে জনগণের মধ্যে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ওই এলাকায় বসবাসকারী মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, এখনও একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিজয়ের 50 বছরে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। গণতন্ত্রকে গণতান্ত্রিকভাবে যখন অব্যাহত আছে তখনও তারা কিন্তু ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। কাজেই এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে যতক্ষণ পর্যন্ত বিতাড়িত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শক্তি ফিরে আসবে না। ওই শকুনিরা আবার এই দেশকে খামচে ধরবে, পতাকাকে খামচে ধরবে, দেশকে একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র করবে, এটা হতে পারে না। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জন্য নগর ভবন উন্মুক্ত থাকার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস। সেই জাতীয় পতাকা দ্বারা অবস্থিত হবে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। 1 জানুয়ারি বই উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই পাবেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর মাতুয়াইলে নতুন বই ছাপার কাজ পরিদর্শন শেষে একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন 31 ডিসেম্বরের মধ্যেই 95% বই প্রতিষ্ঠানে পৌঁছে যাবে, আর জানুয়ারিতে ধাপে ধাপে সব শিক্ষার্থী বই পাবে। এদিকে আগামী 30 ডিসেম্বর শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2010 সাল থেকে বছরের প্রথম দিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে কয়েক কোটি নতুন বই তুলে দেওয়ার উৎসবের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। কোভিড-19 কারণে চলতি বছর হয়নি বই উৎসব। নতুন বছর শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। এবার কি হবে বই উৎসব? এমন আলোচনার মধ্যেই বৃহস্পতিবার রাজধানীর মাতুয়াইলের বিভিন্ন ছাপাখানায় বই ছাপানোর অগ্রগতি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানান, এবার বই উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই, আর স্বাস্থ্যবিধি মানতে হবে। কাজেই সব স্কুলই ক্লাস ধরে ধরে এনে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করবে। কাজেই সেই বিতরণের শিডিউলের সঙ্গেও কোনো রকম কোনো সমস্যা হবে না। আমাদের শিক্ষার্থীরা সবাই সময় মতো হাতে বই পেয়ে যাবে। আর 31 ডিসেম্বরের মধ্যেই 95% বই পৌঁছে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে। জানুয়ারিতে ধাপে ধাপে সব শিক্ষার্থী বই পাবে। আমাদের 95%-এর বেশি বই আমাদের 1 তারিখের আগে 31 ডিসেম্বর স্কুলে স্কুলে পৌঁছে যাবে আমাদের বই। বাকি যে 4 থেকে 5% সেইটাও 7 তারিখের মধ্যে পৌঁছে যাবে। এবং আমরা যেই শিডিউলের শিক্ষার্থীদেরকে দেয়া হবে তাতে যার যখন পাবার
একদম ঠিক সময় মতো সবাই পেয়ে যাবে, কেউ দেরিতে পাবে না। মন্ত্রী জানান আগামী মার্চ পর্যন্ত সীমিত আকারে চলবে ক্লাস। আর অমিক্রন পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষা প্রতিষ্ঠান কখন স্বাভাবিক কার্যক্রমে ফিরবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সব প্রস্তুতি নিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এরই মধ্যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে গেছে পাঠ্য বই। উৎসব না হলেও নতুন বইয়ের অপেক্ষায় ক্ষুদে শিক্ষার্থীরা। নতুন বছরের প্রথম দিন এবারও হচ্ছে না বই উৎসব, তাই আক্ষেপের সুর শিক্ষার্থীদের কণ্ঠে। বই পেলেও উৎসব না হওয়ার খবরে কিছুটা হতাশ তারা। মন খারাপ হচ্ছে যে এবার অনুষ্ঠান হবে না। প্রত্যেকবারই দেয়, এবারও দিবে, কিন্তু করোনার কারণে এবার অনুষ্ঠানটা হবে না। করোনার কারণে আমরা খুবই দুঃখিত যে বই বিতরণের যে অনুষ্ঠানটা এটা দেওয়া হবে না। সবারই খুশি লাগে যে আমার বাচ্চা একটা নতুন ক্লাসে উঠলো, নতুন বই পাবে। আমি ক্লাস 5-এ উঠবো, নতুন বই পাবো, লেখাপড়া করব। যারা শুরুতে প্রথম বই দেয়, বই পেয়ে আমরা খুশি হই। উৎসব না হলেও রাজশাহীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2,86,612 জন শিক্ষার্থীর হাতে তুলে দেবে নতুন বই। এর মধ্যে 74% বই বিতরণ করা হয়েছে সরকারি বেসরকারি মিলিয়ে 1945টি শিক্ষা প্রতিষ্ঠানে। আনুষ্ঠানিকভাবে সকল ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে 575টি শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের চাহিদা রয়েছে 38,71,000। এর মধ্যে বিতরণ করা হয়েছে 5,94,000 বই। বছরের প্রথম দিন বই দিতে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। হয়তো 100% বই দিতে পারবো না, কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে আমরা বই তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। বাকি বইগুলো 30 ডিসেম্বরের মধ্যেই বিতরণ করা শেষ হবে বলে জানান প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ফ্ল্যাট ও প্লট কিনে কেউ যেন প্রতারণার শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। দুপুরে রিহাব ফেয়ার 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ড্র্যাপের খসড়া নীতিমালা নিয়ে ব্যবসায়ীরা আতঙ্কিত বলে জানান রিহ্যাব সভাপতি। আর সব পক্ষের স্বার্থ রক্ষা করে ড্র্যাপ বাস্তবায়ন করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান। অন্তত 2 কোটি মানুষের ঢাকার গায়ে অপরিকল্পিত নগরীর তকমা, যত্রতত্র ভবন। দেরিতে হলেও ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এরই মধ্যে একটি খসড়া তৈরি করা হয়েছে। তবে সেই খসড়া চূড়ান্ত করার আগে একাধিক বৈঠকে আবাসন ব্যবসায়ী আর নীতি নির্ধারকরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। রিহাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানেও বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ড্যাপ। আবাসন ব্যবসায় ক্ষতি হয় এমন কিছু না করার আহ্বান জানান ব্যবসায়ীরা। আমি অনুরোধ করব আপনারা এফবিসিসিকে সম্পৃক্ত করে আপনাদের সাথে আমাদের সবার স্বার্থের জন্য আমাদের সবাই মিলে একত্রে কাজ করতে হবে। আমরা ড্যাবের বিরুদ্ধে না, অবশ্যই আমরা সমর্থন করি এবং সমর্থন করে যাব, কিন্তু এমন কিছু করবেন না যা করলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে ভবন নির্মাণের আহ্বান জানান রাজউক চেয়ারম্যান। সকল কিছু নিয়ে একটা ভালো কিছু ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে। এখানে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই, আপনাদের মতামতকে অবশ্যই জবাব দেব। আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বাণিজ্য মন্ত্রী। ড্যাপ যেভাবে আগাচ্ছে তাতে তাদের কাজ করতে অসুবিধা হবে। তাদের কাজ করতে অসুবিধা হওয়া মানে সাধারণ মানুষের স্বপ্ন পূরণের জায়গাটায় কিন্তু আঘাতপ্রাপ্ত হবে, বাধাগ্রস্ত হবে। তো সেই জন্য আমাদের যত কিছুই করা হয় এই সবগুলোও আমাদের কিন্তু বিবেচনায় আনতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনব্যাপী রিহাব ফেয়ারে এবার অংশ নিচ্ছে 220টি স্টল। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে আবাসনের এই মেলা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যে কোনো দেশের বিনিয়োগকারী বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এক হোটেলে বিডাবিবিএফ আয়োজিত শোকেস বাংলা বিএফ আয়োজিত শোকেস 2021 অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী বলেন, সার্বিকভাবে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে, সুযোগ কাজে লাগিয়ে উন্নত দেশ গড়ায় জোরদার মন্ত্রী। বলেন, দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা অনেক বেশি হয়, তাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে বিডা নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিজিএমইএ সভাপতি সহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। All countries are equally welcome
all investors are equally welcome, and all investors will enjoy the same facilities as provided by our laws. বাংলাদেশের সময়টা ভালো যে যাচ্ছে, আমাদের এখানে আমাদের মধ্যে যে ভিন্ন মত আছে সবাই স্বীকার করে যে সার্বিকভাবে অর্থনৈতিকভাবে আমাদের সময়টা ভালো যাচ্ছে। শেখ হাসিনা বারবার টাকা গুনে না, ব্যালেন্স শিটে আগ্রহী, কিন্তু ব্যালেন্স শিট নিয়ে দিন রাত সময় ব্যয় করে না। লিডার হিসেবে তার কাজ হলো আস্থার ভাব সৃষ্টি করা এবং সেই সাহসটাকে কাজে লাগানো। সেজে উঠেছে কলকাতার ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। বড়দিনের আমেজ যেন ছড়িয়ে পড়ছে পুরো শহর জুড়ে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় পার্ক স্ট্রিট থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পার্ক স্ট্রিট নিয়ে কৌতূহলের শেষ নেই। ব্রিটিশ উপনিবেশের সাক্ষী কলকাতার ময়দান থেকে মল্লিক বাজার পর্যন্ত প্রায় 2.7 কিলোমিটার রাস্তায় প্রত্যেক ইটের গাঁথুরিতে রয়েছে ব্রিটিশ শাসনের চিহ্ন। 1762 সালে তৈরি হয়েছে এই স্ট্রিট। এক সময় এই রাস্তার দুই ধারে ছিল অসংখ্য বাদাম গাছ, তাই অনেকেই বাদামতলাও বলতেন পার্ক স্ট্রিটকে। যদিও আজ আর বাদাম গাছের কোনো অস্তিত্ব নেই, তবে আছে শুধু পার্ক স্ট্রিট। সেই ব্রিটিশ সময় থেকেই রাস্তার দুই ধারে বসবাস করতেন অ্যাংলো ইন্ডিয়ানরা। তাদের জন্য গড়ে উঠেছিল রেস্তোরাঁ, পানশালা, গির্জা এবং অফিসও। ইতিহাসের সাক্ষী এই সরণিতে হেঁটেই আজও বড়দিন উদযাপন করেন বাঙালি অবাঙালিরা। বড়দিন মানেই যেন পার্ক স্ট্রিটের আলোয় স্নান করা। ইতিহাসই একটা, এবং বরাবরই আমরা আসি এবং খুব আনন্দ করি। এই অ্যালেনের এই প্রোগ্রামটা আমি কোনো বছর দেখিনি, যেহেতু 25 বন্ধ থাকে, তো এটা দেখলাম। অসাধারণ সাজানো, আর পার্ক স্ট্রিট তো অনবদ্য, মানে এখানে এই সময়ের মজাটাই আলাদা। বছরের শেষ সময়টুকু যে এইভাবে ভালোভাবে কাটানো যায়, খুব ভালো লাগে। ডাবল ডোজ তো আছে, ওমিক্রনেরও ভয় রয়েছে সবারই, মাস্ক পরে সবাই ঘুরছে। আর মাত্র কয়েক ঘন্টা পর বড়দিনের মূল আয়োজন। পার্ক স্ট্রিটে এই সময়টায় সাধারণত 3 ধরনের জায়গা থাকে না। উৎসব আনন্দে মেতে ওঠেন ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ। রাত যত গভীর হচ্ছে, ততই যেন এই পার্ক স্ট্রিটের আলোর রোশনাইয়ের গভীরতাও বাড়ছে। আর মাত্র কয়েকটা দিন, বড়দিনের অপেক্ষায় গোটা কলকাতা। তাই কলকাতার মানুষের এখন দ্রষ্টব্য এই পার্ক স্ট্রিট, এবং অবশ্যই পার্ক স্ট্রিটের অন্যতম আকর্ষণ এই আলোর রোশনাই। কলকাতার পার্ক স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। নির্বাচনের 2 মাস পর কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে বিসিবি। শুক্রবার বোর্ড সভায় মূল এজেন্ডা থাকবে নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করা, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। এবারের সভায় আলোচনার শীর্ষে নতুন মেয়াদে ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নির্ধারণ, এছাড়াও শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কনসালট্যান্ট নিয়োগের ব্যাপারেও আলোচনা হবে। অক্টোবরে নির্বাচনের পর নতুন পরিচালনা পর্ষদ পাওয়া গেলেও এখনো কমিটি ঘোষণা করতে পারেনি ক্রিকেট বোর্ড। মেয়াদ শেষ হলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া আগের কমিটি দিয়েই চলছিল সব কার্যক্রম। এতদিন স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠনের প্রয়োজনীয়তা সেভাবে টের পায়নি বিসিবি। তবে আকরাম খানের ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ছাড়ার ঘোষণার পর বেড়েছে তৎপরতা। নির্বাচনের পর দ্বিতীয় সভায় বসতে যাচ্ছে নতুন পরিচালনা পর্ষদ, নিশ্চিতভাবেই যার মূল আলোচ্য বিষয় কমিটি বন্টন। স্ট্যান্ডিং কমিটিগুলো ফর্ম করার একটা বিষয় রয়েছে, সেগুলো হয়তো চূড়ান্ত করতে পারবো বলে আশা করি। অ্যাটলিস্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পজিশনগুলো। দীর্ঘদিন ধরে বোর্ড মিটিং এর এজেন্ডায় থাকছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ। তবে পূর্বাচলের এই মেগা প্রকল্পের জন্য এখনো পরামর্শক প্রতিষ্ঠানই চূড়ান্ত করতে পারেনি বিসিবি। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে যে আমাদের পরিকল্পনা রয়েছে, সেটার কিছু বিষয় বোর্ডে আসবে, এবং সেই যে আমাদের যে নেক্সট কোর্স অফ অ্যাকশন, যেটা হচ্ছে যে আমাদের কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্ট, সেটার ব্যাপারে আমরা বোর্ড থেকে কিছু ডিরেক্টিভের নেওয়া হবে বোর্ড থেকে। দিনক্ষণ ঠিক হলেও আলোচনায় থাকবে 27 ডিসেম্বরের প্লেয়ার্স ড্রাফট সহ বিপিএল এর নানা বিষয়। আমাদের আউটসাইড ড্রাফট 3 জন করে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ফরেন প্লেয়ার্স নেওয়ার একটা সুযোগ রয়েছে। সো কাদের সাথে কি হচ্ছে বা কি ধরনের কারা আসছেন, সেই বিষয়গুলো আমরা আসলে আমাদের যে নির্ধারিত যে ড্রাফটের জন্য যে সময় নির্ধারণ করা আছে 27 তারিখ, তার হয়তো আগে আমরা জানতে পারবো।
হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটের কথা। আর অন্যান্য এর বাইরে যে ডোমেস্টিক আমাদের যে ড্রাফটে যে প্লেয়ার্স থাকবে ইন্টারন্যাশনাল রিক্রুট, তাদেরটা আমরা বুঝতে পারবো যে কারা থাকে, কারা আবার ড্রাফট থেকে উইথড্র করে। পিএসএল এর কারণে টার্গেটে থাকা অনেক বিদেশি ক্রিকেটারকেই পাওয়া যাচ্ছে না এবার। তবে দেশি তারকাদের সঙ্গে চুক্তি মোটামুটি পাকাপাকি করে ফেলেছে 6 ফ্র্যাঞ্চাইজি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল প্রবাসী সময়। সঙ্গেই থাকুন।